আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোন সংবাদ। আপনাদের সাথে আছেন সৌদা ইসলাম বর্ষা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। সিলেটে পরিস্থিতি কিছুটা উন্নতি। কুড়িগ্রামের তিস্তা নদীতে যাত্রী নিয়ে নৌকাডুবি, এক শিশুর মরদেহ ও 18 জনকে জীবিত উদ্ধার, 8 জন নিখোঁজ। দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এবং পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। নির্বিঘ্ন ঈদযাত্রায় চোখে মুখে স্বস্তি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে আগের মতোই অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হলে পানি বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটাচ্ছে সুনামগঞ্জবাসী। এদিকে বেড়েই যাচ্ছে হাওরের পানি, ফলে পরিস্থিতি বেশি অবনতির আশঙ্কায় রয়েছে হাওর এলাকাগুলো। তাহিরপুরের সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানে ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। কুশিয়ারা ছাড়া সবকটি নদ নদীর পানি কমেছে বলেও জানা গেছে। তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। তবে যে স্থানীয় সূত্রগুলো রয়েছে সেই স্থানীয় সূত্রগুলো অনুযায়ী কিন্তু বন্যা কবলিত মানুষের সংখ্যা আরো বেশি। টানা বৃষ্টি এবং উজানের ডলে 20 দিনের মাথায় কিন্তু দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে সিলেটবাসী। এ পর্যন্ত মহানগরীর 23টি ওয়ার্ড এবং জেলার 106টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মহানগরী 80টি। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে আমি সুনামগঞ্জ জেলার বিষয়টা যদি একটু জানাতে চাই, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুর, দিরাই, সাল্লা, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলায় কিছুটা পানি বেড়েছে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ দুর্ভোগে রয়েছে বেশি। পাহাড়ি ডলের প্রথম ধাক্কা সামলাতে এই দুই উপজেলাকে। ছাতকে এক সপ্তাহ ধরে কিন্তু বন্যা কবলিত। উপজেলাটির সব ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে। তাছাড়া আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সুনামগঞ্জ সিলেট সড়কের কিছু স্থানে বন্যার পানি উঠলেও যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। জেলার 541টি আশ্রয় কেন্দ্রের প্রায় 20,000 মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ খাবার ও বিশুদ্ধ পানি সংকটে আছে বলে জানিয়েছে একাধিক ভুক্তভোগী। এবং জেলার মাত্র 70,000 পরিবার বন্যা কবলিত বলে জেলা প্রশাসন দাবি করলেও যে স্থানীয় জনপ্রতিনিধি এবং বাসিন্দার বলছেন পুরো জেলায় কিন্তু বন্যা কবলিত। আসলে যে বিষয়টি বলা যায়, এই যে একটি প্রাকৃতিক দুর্যোগ এসেছে, সরকারের পাশাপাশি যদি বিত্ত ভান্ডার এগিয়ে আসেন তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারবে সিলেট ও সুনামগঞ্জবাসী। আসলে এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা, ধন্যবাদ। দর্শক, সিলেট ও সুনামগঞ্জের বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। এবারে অন্যান্য প্রসঙ্গ। কুড়িগ্রামের উলিপুরে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 18 জনকে। এখনও নিখোঁজ 8 জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নদীর তীব্র স্রোতে চর সাদুয়া দামারহাট এলাকায় নদীতে নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকায় 26 জন বরযাত্রী ছিলেন। এর মধ্যে 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে। উদয়পুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান, এখনো উদ্ধার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন। টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি বিদেশে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। দিল্লিতে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, উপ আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, কানেক্টিভিটি, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তার প্রভাবের বিষয়টি গুরুত্ব পেতে পারে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভূ রাজনীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে। সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষজন। যারা ফিরছেন তাদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। ভোরে সদরঘাট লঞ্চঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে লঞ্চগুলো। বরিশাল, বরগুনা, ভোলা, ভান্ডারিয়া, লালমোহন ও চরফ্যাশন সহ দেশের বিভিন্ন রুটের লঞ্চ এসে ভিড়তে থাকে ভোর 4টা থেকেই। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। অফিস ধরতেই আজ ঢাকায় ফিরছেন তারা। তাছাড়া বাস টার্মিনালগুলোতেও ঢাকামুখী মানুষের ভিড় ছিল। পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে সবাই খুশি। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিল বলেও জানিয়েছেন তারা। দর্শক, এই মুহূর্তে ভোলা লঞ্চঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের কেমন স্রোত লক্ষ্য করছেন জানাবেন। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারীর টানে ধরে ফেরা মানুষ কিন্তু পরিবারের সাথে ঈদ করার জন্য দ্বীপ জেলা ভোলা উপকূলীয় যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে নদীপথে কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কিন্তু জীবিকার তাগিদে নিজ কর্মস্থলে আবার কিন্তু মানুষ এই নদীপথেই তার কর্মস্থলে রওনা হচ্ছেন। আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন ঘাটগুলি ঘুরে যেমনটা দেখেছি, একটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে উপকূলীয় জেলায় কিন্তু প্রবেশের একমাত্র পথ হলো নদীপথ এবং কিন্তু এখান থেকে বাইর হওয়ার পথও কিন্তু নদীপথ। এই নদীপথের যে লঞ্চ ঘাটগুলি এবং ফেরি ঘাটগুলি রয়েছে, আমি কিন্তু সকাল থেকে সকল লঞ্চ ঘাট এবং ফেরি ঘাটগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করেছি যে ছুটি শেষে তারা আবার তার জীবিকার তাগিদে কিন্তু কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন লঞ্চ ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন বলে আমি এমনটা দেখেছি। আমি কিন্তু এখন একটি লঞ্চ ঘাটে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু উপকরা ভিড় এই লঞ্চ ঘাটগুলিতে দেখা যাচ্ছে। তো এই সুবিধা কিন্তু লঞ্চ মালিক এবং বিভিন্ন ঘাটের ইজারাদার এবং স্পিরিট বোট ট্রলার মালিক যারা আছে ব্যবসায়ী কিন্তু এই সুযোগে কিন্তু যাত্রীদেরকে হয়রানির স্বীকার করছেন এবং অভিযোগ প্রশাসন কিন্তু আগে থেকেই বলে আসছেন যে ঈদের নারীর সাথে নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখী মানুষকে নিরাপদে বাড়িতে প্রশাসন সকল জায়গায় তার নজরদারি বাড়িয়ে দিয়েছেন। যারই ফলশ্রুতিতে গতকাল এই ঘাটটিতে একটি লঞ্চকে প্রতারণার দায়ে কিন্তু একটি লঞ্চের 3 জনকে আটক করা হয়েছে বলে আমি যেমনটা দেখতে পেয়েছি। প্রশাসন আপনি এই ঘাটটিতে কিন্তু কিছুক্ষণ আগে যেমনটা ঘুরে দেখলাম কিন্তু কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী কিন্তু যাতে গড়মুখ মানুষকে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে দেওয়া যায় তার জন্য কিন্তু প্রশাসন মাঠে কাজ করছেন এবং সকল লঞ্চ ঘাটগুলোতে লঞ্চ অধিক ভিড় হওয়ার আগে কিন্তু লঞ্চকে ঘাট থেকে বিদায় করে দিচ্ছেন। তো এই ছিল ভোলা থেকে ঈদের নারীর টানে বাড়ি ফেরা মানুষ যাতে নিরাপদ আবার নদীপথে কর্মস্থলে ফিরে যেতে পারে সেই তার আমার সর্বশেষ খবর। সৌদা লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ শেষে ঘরে ফেরা মানুষের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটন। এবারে অন্যান্য প্রসঙ্গ। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া কিনছে না সাতক্ষীরার স্থানীয় চামড়া ব্যবসায়ীরা, এমন অভিযোগ চামড়া বিক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন বিগত কয়েক বছরের টাকা বকেয়া, তার উপর সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক কম দাম দিচ্ছে ট্যানারি মালিকরা। চামড়া যাতে চোরাই পথে পার্শ্ববর্তী দেশে পাচার না হতে পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। প্রতিনিধি ফয়জুল হক বাবু রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। প্রতি বছরের মতো এবছরও চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর প্রতিটি গরুর লবণযুক্ত চামড়া ঢাকার ভিতরে 1200 টাকা আর ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করা হলেও সেই দামে ক্রয় বিক্রয় হচ্ছে না সাতক্ষীরায়। 1 দশক আগেও যেখানে চামড়ার আকার ভেদে 2000 টাকা থেকে 3000 টাকায় বিক্রি হতো, সেখানে চামড়া এখন 300 টাকাতেও বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। চামড়াটাকে ন্যায্য মূল্য দিয়ে এতিম অনাথ মিসকিনরা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, কিন্তু বর্তমান বাজার সরকার যে দর বেচে সেই দর অনুযায়ী আমরা বেচতে পারছি না। রেট দিয়েছে সর্বোচ্চ 220 টাকা। এখন আমরা যে সারাদিন এত কষ্ট করি যে
চামড়াটা উপার্জন করলাম, তা আমাদের একেবারে সরকারি রেট ছাড়া একটু কম হলে হয়তো হয়। তবে চামড়া ব্যবসায়ীরা বলছে সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া নিচ্ছেন না, তার উপর বিগত কয়েক বছর ধরে বকেয়া টাকাও পরিশোধ করছেন না তারা। আবার আড়তে মাল পাঠাইছি, এক টিচার ট্যানারির নগদ টাকা দাম করে নিয়েছে, মাল নিয়ে টাকা দেয়নি। যে রেটটা দিয়েছে ওই রেটটা যেন বজায় রেখে আমাদের জন্য মালগুলো বিক্রির ব্যবস্থা করে। এদিকে লবণের দাম বেশি, তার উপর ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ করছে না, অভিযোগ চামড়ার আড়তে খেটে খাওয়া শ্রমিকদের। আমরা দীর্ঘ কয়েক বছর এই আড়তে কাজ করি, আমরা ঠিকমতো মজুরি পাই না। ব্যাপারীরা মানে লোকসানি খাতি আছে, হ্যাঁ, তারপরে বকেয়া টাকা ঠিক মতন দেয় না। কিন্তু আমরা যে বেতনটা এই রাত কষ্ট করি, কিন্তু আমরা সে বেতন পাই না। বিদেশে চামড়ার চাহিদা থাকা সত্ত্বেও কিছু সংখ্যক ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়ার সঠিক দাম মিলছে না। চামড়া ন্যায্য মূল্যে খরিদের জন্য কোনো লোকই পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে আহ্বান জানাবো যে তারা অন্তত যদি ভারতে রপ্তানি করারও যদি আপনার অর্ডার দেয়, তবুও আপনার চামড়ার শিল্প বেশি যাবে। ভারতে চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবি টহল জোরদারের পাশাপাশি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যেভাবে আমরা সীমান্ত দিয়ে কোনো গরু প্রবেশ করতে দেইনি, একইভাবে আমাদের দেশ থেকে কোনো চামড়াও সীমান্ত দিয়ে পাচার হবে না, এটা আমরা নিশ্চিত করব। সাতক্ষীরা সীমান্ত দিয়ে কোনোভাবেই কোরবানি পশুর চামড়া পাচার হবে না, সেই সংক্রান্তে সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া আছে। গরুর চামড়া সরকার নির্ধারিত দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি হলেও সাতক্ষীরাতে ছাগলের কোনো চামড়া ক্রয় বিক্রয় হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী নিহত 11 জনের মধ্যে 3 জনই মাদারীপুরের বলে জানা গেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছায়। এর আগেও একবার সমুদ্র পথে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়। গতকাল আলী অন্যদের সাথে সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়। এদেরকে বার করছে, এরা 11 জনের মৃত্যু, আমাদের বাংলাদেশি 10 জন আর 1 জন সুদানি। মালদা নদী মানে ইটালির ভিতরে ঢুকে যায় 11 দিন একদিন বোট ধরা পরে আমি ছাড়াই আনছি টাকা দিয়ে 12 লাখ। জানি তো যে বোট রিসিভ হওয়ার পরে ফোন আসে, তো দেখে আর কোনো খোঁজ পাই না। হেতু গেছি গামারি সাইরিয়া। আমার সরকার কাছে একটাই অনুরোধ যে আমার 2টা দুধের সন্তান আছে, তাদের মুখের দিক তাকাইয়া আমি আমার স্বামীর মুখ দেখতে চাই। বর্ষার শুরুতেই দেশের অনেক জেলায় শুরু হয়েছে বন্যা। জনজীবন পড়েছে বিপর্যয়ের মুখে। বন্যার এই সময়ে নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। দেশে সম্প্রতি বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে। সাপের কামড়ে মারাও গেছে অনেকে। রাসেল ভাইপার সহ যে কোনো সাপ কামড়ালে করণীয় সম্পর্কে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব, যার দংশনে বাড়ছে মৃত্যুও। বিশেষ করে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী সহ পদ্মা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরে জেঁকে বসেছে রাসেল ভাইপারের আতঙ্ক। কেননা গত 3 মাসে এই সাপের কামড়ে মারা গেছে 5 জন। স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত 35 থেকে 40টি সাপ। শুধু মানিকগঞ্জ নয়, ফরিদপুর জেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চলেও দেখা মিলেছে এই সাপের। অন্য সাপ যেমন পালিয়ে যেতে চেষ্টা করে, সেখানে এই সাপগুলো মানুষের কাছাকাছি যখন চলে আসে তারা শব্দ করতে থাকে, আর যখন তার আয়ত্তে মানুষ চলে যায় তখন আতঙ্কিত হয়ে কামড়ও দিয়ে বসে। চিকিৎসকের মতে রাসেল ভাইপার কামড়ের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পরেও রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি, ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। রাসেল ভাইপার সহ যে কোনো সাপ দংশন করলে শান্ত থেকে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওঝার কাছে যাওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি কম নড়াচড়া করতে হবে। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলেও ফেলতে হবে। কাপড়ের গিঁট ঢিলা করতে হবে। সিনেমার মতো কোনোভাবেই কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না। কামড়ের স্থান আরো কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। বরফ, তাপ বা অন্য কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করা যাবে না। কামড়ের স্থান শক্ত করে বাঁধা যাবে না। এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারেন। এই নিয়মগুলো মানলেই সাপের দংশনে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উজান থেকে নেমে আসা ঢল আর অতি বৃষ্টির কারণে অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। সিলেটের পরিস্থিতি কিছুটা উন্নতি।
কুড়িগ্রামের তিস্তা নদীতে যাত্রী নিয়ে নৌকাডুবি, এক শিশুর মরদেহ ও 18 জনকে জীবিত উদ্ধার, 8 জন নিখোঁজ। দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এবং পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। নির্বিঘ্ন ঈদ যাত্রায় চোখে মুখে স্বস্তি। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিতে নিচ্ছি। আল্লাহ হাফেজ।